রোববারের আলসে দুপুরে হঠাৎ যদি একাকিত্ব এসে গ্রাস করে, সেটাকে দূরে রাখার এক এবং ব্যর্থ ওষুধ 91.9 ফ্রেন্ডস এফএম-এর এই বিশেষ নিবেদন সানডে রোম্যান্স। আজকের গল্প অঙ্কিতা সিনহার লেখা শেষ পাতা। আমরা এই গল্পটি নিয়েছি নবকল্লোল থিয়েটার গ্রুপের থেকে। মুখ্য চরিত্রে অভিষেক, প্রথমা এবং কথক। শুরু হচ্ছে শেষ পাতা। পুজোর আর বেশি দিন বাকি নেই। এই সময় কুমোরটুলি ভীষণ অন্যরকম সাজে সেজে ওঠে। চারিদিকে ঠাকুর তৈরির ব্যস্ততা, কিছু কিছু ঠাকুরের কাঠামো আর রং করা মূর্তির মধ্যে দিয়ে যেন জীবনের মানে খুঁজে পাওয়া যায়। কুমোরটুলি থেকে কিছুটা হাঁটলে কুমোরটুলি ঘাট পড়ে। সামনে অজস্র মানুষের হাজারো কথা বয়ে নিয়ে চলেছে চিরন্তনের সেই গঙ্গা। লোকজনের ভিড় এড়িয়ে একটা ফাঁকা জায়গায় গিয়ে বসল অভিষেক। ঘড়িতে তখন দুপুর 2টো হবে। চারিদিক থেকে মানুষের কোলাহল, চা, মুড়ি, তেলে ভাজা বিক্রির নানান শব্দ ভেসে আসছিল ওর কানে। যদিও এত ভিড়ের মধ্যেও অভির নিজেকে ভীষণ একা মনে হচ্ছিল। ব্যাগের ভেতর থেকে একটা ডায়েরি বের করল। এটা সেই ডায়েরি যেটা সব সময় ওর ব্যাগেই থাকে। সময় মতো লেখে আবার ঢুকিয়ে রেখে দেয় সযত্নে। ডায়েরিটা একটা লাল রঙের হ্যান্ডমেড পেপার দিয়ে হাতে বানানো। ভিতরের পাতাগুলো হলদেটে। অভি ডায়েরির পাতা উল্টে দেখল আর মাত্র একটাই পাতা বাকি, শেষ পাতা। কি লিখবে শেষ পাতায় সেটা ভাবতে ভাবতে পাতাগুলো উল্টোতে লাগল। প্রথম পাতাটাকে একবার পড়ল। তাতে লেখা, প্রিয় অভিদা, যেদিন শেষ হবে তোমায় লেখা আর আমাদের সময়, সেদিন ভাসিয়ে দিও নদীর জলে। আমি ওপার থেকে জলের ওপর পড়া সূর্যের আলোতে পড়ে নেব তোমার না বলা কথাগুলো। প্রথমার কথা মনে পড়ে গেল অভির। ওদের এনজিওতে 2 বছর আগে প্রথম দেখা হয়েছিল দুজনের। শুরুর দিকে তেমন কথা হতো না। সিনিয়র বলে অভিকে একটু ভয় পেয়েই চলত প্রথমা। পরের পাতাটা উল্টে দেখল সেই দিনের ঘটনাটা লেখা। সেদিন এনজিওর একটা কাজ করে ফেরার পথে প্রথমা বলল, আচ্ছা অভিদা, তোমার সংসার চলে না ঠিক মতো কেন বলো তো? শুধু শুধু ওই বাচ্চাটাকে এতগুলো টাকা ভিক্ষে দিলে। পড়ি, ভিক্ষে নয়, আমি শুধু আমার ভাগের কিছুটা খুশি ওকে দিলাম। আচ্ছা আচ্ছা, আমি না হয় 2টোর বদলে একটা রুটি খেয়ে নেবো আজকে, তাতে ওর পেটটা তো ভরবে। আমরা, এমনকি তুই নিজেও তো সমাজের জন্যই কাজ করিস। আচ্ছা, আমরা এই যে এত মানুষকে আমাদের এনজিও থেকে সাহায্য করি, সেটা কি ভিক্ষে? সবার সমান ভালোতেই যদি এই পৃথিবীর প্রতিটা সকাল হয়, হোক না? সত্যি অভিদা, তুমি এভাবে ভাবতে পারো। আমি রোজ শিখি জানো তোমার থেকে। সেদিন প্রথমা বুঝতে পেরেছিল অভির মন অনেকটা আকাশের মতো বড়। সবার ভালো থাকাতেই যার আনন্দ হয়, সে এক অন্য মানুষ। অভির এবার নজর পড়ল দূরে ভেসে যাওয়া একটা স্টিমারের দিকে। অনেকগুলো স্বপ্ন চোখের সামনে ভেসে উঠল। এসব নিয়ে ভাবতে ভাবতে অবচেতনেই পরের পাতাটা উল্টল অভি। আজ বাড়ি থেকে লুকিয়ে প্রথমবার এলাম অভিদা, ভয় করছে খুব। দূর পাগলি, ভয় কিসের? তুই তো এসেছিস সিনেমা দেখতে। খারাপ কিছু করলে তবেই তো ভয় পেতে হয়, না হলে সব সময় মনের সাহস রেখে চলবি, বুঝলি? তোমার কথাগুলো না একদম আমার বাবার মতো অভিদা। বাবা যখন বেঁচে ছিল জানো, বাবা আমাকে এরকমভাবে সাহস দিত। আরে 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 আবার কান্নাকাটি কেন? ও কিছু না, ছাড়ো। চলো, না হলে সিনেমা শুরু হয়ে যাবে। ভাবতে ভাবতে মুখে একটা হালকা হাসি ফুটে উঠল অভিষেকের। এমন সময় একজন চা বিক্রেতা ওকে হাত দিয়ে ডেকে জিজ্ঞেস করল, এই লেবু চা, দুধ চা, লেমন টি, চায় লাগবে নাকি? চায় দাদা, দাদা চা লাগবে? একটা দুধ চা দেবেন? চায়ের কাপটা হাতে নিয়ে অভির মনে পড়ে গেল সেদিনের কথাটা। ডায়েরির পাতাটা উল্টে এসে পৌঁছল ঠিক সেই পাতাটাতেই। তুমি যে কি লিকার চা খাও অভিদা? আরে বাঙালি মানেই তো দুধ চা, বেশি করে মিষ্টি দিয়ে ঘন করে দুধ চা।
উফ, তবেই না চায়ের নেশা জমবে। দূর, ওসব তুই খা। আরে চায়ের ফ্লেভারটাই তো পাওয়া যায় না দুধ চাতে। এসব আবার কেউ খায় নাকি? তুই এখনো বাচ্চা। শোন, লাল চা আর মুড়ি, আহা, এটা হাতে না বাঙালি বিপ্লব থেকে কর্পোরেট সব সামলে যাচ্ছে সেই যুগ যুগ ধরে। লাল চায়ের ফ্লেভারটাই তো আসল। ছাড়, তুই এসব বুঝবি না। বেশ, আমি তো বাচ্চা, তবে কথা বলো না আমার সাথে। আরে ওই দেখো, খালি রাগ মেয়ের। আচ্ছা বাবা, আজ থেকে তোর অভিধা শুধু দুধ চাই খাবে। কি খুশি তো এবার? ভীষণ। চাটা শেষ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল অভি। কত কথা মনে পড়ছে ওর আজকে, কত ভালো মুহূর্ত, কত খুনসুটি, কত কি। ভাবনার মধ্যেই একটা বাচ্চা মেয়ে এসে ডাকলো ওকে, হাতে কতকগুলো গোলাপ। মেয়েটিকে দেখেই গত বছরের পুজোর কথা মনে পড়ে গেল অভির। সপ্তমীতে প্রথমার সঙ্গে বেরিয়েছিল। নর্থ কলকাতার একটা প্যান্ডেলের সামনে ঠিক এরকমই একটা বাচ্চা মেয়ে প্রথমার শাড়ির আঁচল টেনে ধরেছিল গোলাপ বিক্রি করবে বলে। মেয়েটাকে দেখে প্রথমার ভীষণ মায়া হয়েছিল। অভিকে বলেছিল, এই অভিদা, আমরা পুজোতে নতুন জামা কাপড় পরে ঘুরছি, আর ও এভাবে এখানে না খেয়ে ময়লা জামা পরে ঘুরবে। আমার যে ভীষণ কষ্ট হচ্ছে। বেশ, তবে তবে একটা নয়, এই এক গুচ্ছ গোলাপ আমি নিলাম ওর থেকে। এই দে তো। কি এবার খুশি তো? হ্যাঁ, খুব খুশি। কিন্তু অভিদা, তোমার তো গার্লফ্রেন্ড নেই, কাকে দেবে এই গোলাপ শুনি? এই গোলাপগুলো তোর এই আকাশ সমান মনের জন্য। নে ধর, চিরকাল চিরকাল এমনই থাকিস পড়ি। লজ্জায় সেদিন লাল হয়ে গিয়েছিল প্রথমার মুখটা। অভির একবার মনে হয়েছিল কিছু বলবে, কিন্তু সাহস করে সেদিন আর কিছু বলা হয়নি। সামনের গঙ্গার দিকে তাকিয়ে অভি দেখল বিকেলের রোদ এসে জলটা চিকচিক করছে। ওর প্রথমার কাজল পরা দুই চোখের কথা মনে পড়ে গেল। সে চোখও ছিল এমনই উজ্জ্বল। পুজো শেষ হয়ে গিয়েছিল দেখতে দেখতে, কিন্তু এই পুজোটা যে অন্য সব বছরের পুজোর থেকে আলাদা তা বারবার অভির মনে হচ্ছিল। ওদের এনজিওর অ্যানুয়াল প্রোগ্রাম ছিল 27শে নভেম্বর। দেখতে দেখতে প্রোগ্রামের দিন কাছে আসছিল আর ব্যস্ততাও বাড়ছিল। সেবার ওরা মেন্টালি চ্যালেঞ্জড বাচ্চাদেরকে নিয়ে একটা নাচের অনুষ্ঠানের আয়োজন করেছিল। প্রথমা ছোট থেকেই খুব ভালো নাচত, তাই বাচ্চাদের নাচ শেখানোর দায়িত্ব ওর ওপরেই এসে পড়েছিল। ওই ছোট্ট ফুটফুটে বাচ্চাগুলো যাদেরকে সমাজ সহজে অ্যাকসেপ্ট করে না, তাদেরকে দিয়ে এমন সুন্দর একটা অনুষ্ঠান করানো যেতে পারে তা বোধহয় প্রথমা না থাকলে কারোর বিশ্বাস হতো না। সবাই সেদিন মুগ্ধ হয়ে দেখেছিল ওদের পারফরমেন্স। শো শেষে সবার অনেক প্রশংসাও পেয়েছিল প্রথমা। অভি দূরে দাঁড়িয়ে দেখছিল, ভীষণ গর্ব হচ্ছিল ওর প্রথমার জন্য। শোয়ের পরের দিন প্রথমা ফোন করে অভিকে বলল, অভিদা, আজ একবার ঘাটে যাবে? হ্যাঁ, সে যাওয়াই যায়, কিন্তু কিন্তু কেন বলতো? চলোই না, কিছু কথা বলার আছে তোমাকে। বেশ, যাব। তাহলে ঠিক 4:30তে দেখা হচ্ছে। ভয় আর আনন্দ একসাথে লুকিয়ে নিয়ে অভিষেক সেদিন সময়ের বেশ কিছুটা আগেই পৌঁছে গিয়েছিল ঘাটে। মনে মনে ভাবছিল, আচ্ছা সত্যি কি পড়ি সেই কথাটাই বলবে যেটা অভি এতদিন বলতে পারেনি, নাকি ওর জীবন অন্য কেউ এসেছে? ভাবতে ভাবতে কেমন মাথাটা ধরে এলো অভির। কিছুক্ষণ পর প্রথমা পিছন থেকে ডাকলো, এই অভিদা! ও, এসে গেছিস? হ্যাঁ, চলো বসি। কিছুক্ষণ দুজনেই চুপ করে বসে থাকলো। গঙ্গার হাওয়া জলের শব্দের মধ্যে চুপচাপ বসে আছে দুটো মানুষ। তারপর নিস্তব্ধতা ভাঙল প্রথমার কথায়। অভিদা, আমি মাস্টার্সের এক্সামটা ক্লিয়ার করে ফেলেছি। দিল্লি ইউনিভার্সিটি থেকে কাল রাতে মেল এসেছে। সামনের মাসে চলে যেতে হবে গো। ও বেশ, আমি আর কি বলবো বল। তোকে তো কতবার করে বললাম কলকাতা ছাড়িস না। কলকাতাতেই যদি কোথাও
ভর্তি হতে পারতিস। এমনিও বাইরে যা খরচ, নিজের বলতেও তো কেউ নেই, একা থাকা, সব কাজ একা করা। তোর মতো এমন নরম মনের মেয়ের কাছে খুব খুব শক্ত একটা জার্নি। অবশ্য ভালোই হলো, ভালো সুযোগ হাতছাড়া করতে নেই। একটা কথা যাওয়ার আগে তোমায় জিজ্ঞেস করার ছিল অভিদা। বল। আচ্ছা, আমি চলে গেলে গঙ্গার ধারে বসেই চা খাওয়াটা মিস করবে? সব প্রশ্নের উত্তর হয় না পড়ি। হয়, বলো বলবে না। বেশ, তাহলে নাই ধরলাম, এটাই সহজ। সব প্রশ্নের উত্তরে যে সহজ হয় না। আবার হেয়ালি? আজ উঠি। হ্যাঁ, বাড়িতে গিয়ে বেশ কিছু কাজ করার আছে। অনেকটা অভিমান বুকে চেপে না বলা কথাগুলো না বলাই রেখে সেদিন ঘাট থেকে অভি চলে গেছিল। যেতে যেতে বারবার পিছনে ফিরে তাকাতে চাইছিল, কিন্তু তার চোখের জল যাতে ধরা না পড়ে পরীর কাছে, তাই সে পিছনে তাকায়নি। দিল্লি যাওয়ার দিন এয়ারপোর্টে প্রথমাকে ছাড়তে গিয়েছিল অভি। পরী যখন শেষবারের মতন হাত নেড়ে বিদায় জানিয়ে ছলো ছলো চোখ নিয়ে এয়ারপোর্টের মেন গেটের ভেতরে অদৃশ্য হয়ে গেল, তখন নিজের অজান্তেই অভির চোখের কোণাটাও ভিজে গিয়েছিল। এতদিনের বা হয়তো এত জন্মের সেই নামহীন সম্পর্কের তারটা যে ছিঁড়তে চলেছে, তা অভি বুঝতে পারেনি সেদিন। যাওয়ার আগে প্রথমা অভিকে এই ডায়েরিটা দিয়ে গিয়েছিল। অভি দিয়েছিল একটা গল্পের বই, শেষের কবিতা। আজ প্রায় 1 বছর হয়ে গেল। শেষের পাতাটায় অভি প্রথমার ফ্লাইট অ্যাক্সিডেন্টের ঘটনার পেপার কাটিংটা আটকে দিল। শুধু ভাসালো না নদীতে, সযত্নে রেখে দিল নিজের কাছে এই ডায়েরি। এটাই যে পরীর শেষ স্মৃতি। নামহীন ভালোবাসার রূপকথার গল্পটা তো এই ডায়েরি জুড়েই আছে। অভির কাছে এটা শুধু ডায়েরি নয়, আবেগ। শুনছিলেন অঙ্কিতা সিনহার লেখা গল্প শেষ পাতা। অভিষেকের ভূমিকায় সৌরভ গুপ্ত, প্রথমা আত্রেয়ী সরকার, চা বিক্রেতা সৌভিক ভট্টাচার্য, কথক সৌভিক। আবহ সঙ্গীত এবং ধ্বনি পরিকল্পনায় শুভজিৎ মিত্র, সমগ্র পরিচালনায় অভিষেক ব্যানার্জি, সূত্রধর আমি অরিত্র। শেষ হলো এই রোববারের সানডে রোম্যান্সে আমাদের বিশেষ নিবেদন শেষ পাতা। নবকল্লোলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আগামী রবিবার ঠিক দুপুর 2টায় এরকমই একটা রোম্যান্টিক গল্প নিয়ে হাজির হবে সানডে রোম্যান্স, শুধুমাত্র 91.9 ফ্রেন্ডস এফএম এ।